দুইটি গুমের মামলায় র্যাব এবং ডিজিএফআইতে কর্মরত সেনা অফিসারদের বিরুদ্ধে যে মামলা, তা আর্মি অ্যাক্টে না হয়ে আইসিটিতে কেন হলো? এই বিষয়ে একটা ভিডিও আমি করেছিলাম। তো এই ভিডিওর প্রেক্ষিতে অনেক কমেন্টস এসছে এবং অনেক ইনবক্স এসছে, যেখানে সিমিলার টাইপ কিছু প্রশ্ন উঠে এসছে। তো আসলে প্রতিটা কমেন্টে গিয়ে রিপ্লাই দেওয়ার সময়ও হয় না আসলে। সো ভাবলাম একটা ভিডিওতে কমন প্রশ্নের কিছু উত্তর দিয়ে রাখি। তাহলে যাদের বোঝার ইচ্ছা আছে তারা একটু বুঝে নিতে পারবেন। তো ১ম বিষয় হচ্ছে, দেশে কি কোনো গুম হয় নাই? আপনি কি গুমের বিচার চান না? এটা হচ্ছে এটার ১ম অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে একটা। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেশে অবশ্যই গুম হয়েছে। কারণ আমরা পেপার পত্রিকা এবং ওপেন সোর্সে যা দেখেছি, অনেকগুলো নাম এসছে যারা গুম হয়েছে, যারা কখনোই ফ্যামিলিতে ফেরত আসেনি। তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলেছি। যেটা হচ্ছে, যারাই গুম হয়েছে, যারা আর কখনো ফ্যামিলিতে আসে নাই, প্রকৃতপক্ষে যারা গুম হয়েছে আসলে, প্রতিটা গুমের সুষ্ঠু তদন্তপূর্বক বিচার হওয়া অবশ্যই প্রয়োজন। আমি কোনোভাবেই দ্বিমত পোষণ করি না। অন্যান্য যেকোনো মানুষের মতো আমিও চাই সকল প্রকৃত গুমের ঘটনা প্রকৃত তদন্ত হোক এবং এটা বিচার ব্যবস্থায় তা এগিয়ে যাক। নেক্সট কোয়েশ্চেন ছিল, আপনি এই গুমকে তথাকথিত গুম কেন বলছেন? এটা হলো, এই গুমকে তথাকথিত গুম বলছি না। আমি গুমের মামলাটাকে তথাকথিত গুমের মামলা বলছি। কারণ হচ্ছে, এই যে ২ জন ব্যক্তি গুমের অভিযোগ দেওয়া হয়েছে এবং যারা গুম হয়েছিলেন বলে অভিযোগ আছে, যেটা হচ্ছে ২০১৬ সন থেকে উনারা নাকি গুম হয়েছিলেন। তো বিষয় হচ্ছে, যেই মামলাটা হয়েছে, এই অফিসার যাদের নামে মামলা হয়েছে, তারা তো তখন কেউ ২০১৬ সনে কর্মরত ছিলেন না। সো আমার বলার বিষয় হচ্ছে, আপনারা দয়া করে ২০১৬ তে ফেরত যান। উনারা যদি আসলেই গুম হয়ে থাকেন, ওই গুমের সোর্স কোথায় ছিল? কারা করেছে? কার আদেশে করেছে? কে করেছে? তাদেরকে ফাইন্ড আউট করেন। তাদেরকে বিচারের আওতায় আনেন। তো গণহারে যত অফিসার ডিজিএফআই এবং র‍্যাবে ছিল, কিছু অ্যাপয়েন্টমেন্ট ধরে সবাইকে যখন আপনি আসামি করার চেষ্টা করবেন, তাহলে এটার মধ্যে আসলে কি ইনটেনশন জড়িত থাকে? কি দূরভিসন্ধি কাজ করে? এটা বোঝার জন্য আসলে খুব সায়েন্টিস্ট হওয়া দরকার হয় না। এটা বোঝার জন্য খুব বড় রকম অ্যানালিস্ট হওয়া দরকার হয় না। শুধু বুঝতে চেষ্টা করলে হয় যে আসলে সেনাবাহিনীকে টার্গেট করে যখন এইটা করা হয়, তখন এটা গুমের মামলা থাকে না। এটা তথাকথিত গুমের মামলা হয়ে যায়। আমি এটাই বলতে চেষ্টা করেছি। আরেকটা কোয়েশ্চেন এসছে, যেটা হচ্ছে, নারায়ণগঞ্জে 7 মার্ডার মামলা যখন হয়েছিল, তখন কি তাদের সেনাবাহিনী বিচার হয়েছিল? এটাই হলো পয়েন্ট, যেখানে আমি বলার চেষ্টা করছি বারবার। খেয়াল রাখতে হবে, যেইসব অফিসার ডেপুটেশন বা অন্য সংস্থায় নিয়োজিত থাকে, তারা স্টিল আর্মি অ্যাক্টের আওতাধীন থাকে। অবশ্যই এবং অবশ্যই। কিন্তু যখন কোনো একটা অপরাধ সংগঠিত করেন, এই অপরাধের জন্য সেনাবাহিনীতেই ১ম একটা তদন্ত হয়, যেটা কোর্ট অফ ইনকোয়ারি বলে। ওই কোর্ট অফ ইনকোয়ারিতে যদি দোষী প্রমাণিত হয়, এট লিস্ট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে যদি প্রমাণিত হয় না সে দোষী হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু ওই অফিসারকে তাৎক্ষণিক বরখাস্ত বলুক, চাকরিচ্যুত বলুক, যেটাই বলুক, করে তাকে সিভিল কোর্টে তখন প্রেরণ করা হয়। বিশেষ করে মার্ডার, রেপ এই কেসগুলোর জন্য। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও সেম হয়েছে এবং অবশ্যই নারায়ণগঞ্জের কেস যেটা হয়েছে, একটা গর্হিত অপরাধ এবং একটা ভয়াবহ রকম ঘটনা ঘটেছে। তো ওখানে যেই কমান্ডিং অফিসার ছিল, তারও কিন্তু সেনাবাহিনীতে ১ম একটা দ্রুত একটা তদন্ত করেছে এবং যখন প্রমাণের একটা সিম্পটম পেয়েছে, প্রমাণের একটা গ্লিম্পস পেয়েছে, তাকে কিন্তু চাকরিচ্যুত করে সেনাবাহিনী থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল তখন। এই যে র‍্যাব এবং ডিজিএফআই এর সাবেক অফিসারদের যে মামলাটা হচ্ছে আইসিটিতে, এই ক্ষেত্রে এটা বড় ব্যত্যয়। যেখানে করার কথা ছিল যে, এই অফিসারদের বিচার শুরু হওয়ার কথা ছিল আর্মি অ্যাক্টে, অ্যান্ড দেন যদি দোষী কোনো প্রকার গ্লিম্পস থাকে, যদি অপরাধের কোনো প্রকার গ্লিম্পস থাকে, তাকে তখন একটা সিভিল কোর্টে বা যেকোনো অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে তখন প্রেরণ করতই তারা, সেনাবাহিনী। কিন্তু এইটাই করতে দেওয়া হয় নাই। এবং এটা কেন করতে দেওয়া হয় নাই? কারা করতে দেয় নাই? কেন করতে দেয় নাই? কি উদ্দেশ্যে করতে দেয় নাই? এটাই হচ্ছে মেইন পয়েন্ট অফ ডিসকাশন। আরেকটা প্রশ্ন আসছে, এইসব অফিসাররা তো র‍্যাব এবং ডিজিএফআই তে ছিল, সেনা আইনে কেন বিচার হবে? সেনা আইনে বিচার হবে, কারণ হচ্ছে, এই অফিসাররা, সেনাবাহিনীর অফিসাররা যখন ডেপুটেশনে যায় বা অন্য সংস্থায় নিয়োজিত থাকে, ক্লিয়ারলি রুলস এবং রেগুলেশনস বলা আছে, এই অফিসাররা সেনা আইনের অধীনেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সে রিটায়ারমেন্টে চলে গেছে বা ওই সংস্থায় তাকে অ্যাবজর্ব করে নিয়েছে যে হ্যাঁ, ও আর সেনাবাহিনীতে নাই, এখন আমাদের সংস্থায় চাকরি করেন। সো এই অফিসারটা তো ফেরত আসবে ৩ বছর, ৪ বছর, ২ বছর পরে কিন্তু ফেরত আসবে নিজ বাহিনীতে। তো যদি ফেরত আসে অফিসারটা, এই কন্ডিশন যদি থাকে, তাহলে অবশ্যই এবং অবশ্যই অ্যাজ পার রুলস, অ্যাজ পার রেগুলেশনস সে সেনাবাহিনীর বিচারের আওতায় আসবে। আবার বলে দিই, যদি সে কোনো অপরাধ করে, যেটা হচ্ছে মার্ডার কেস, রেপ কেস, এরকম
কয়েকটা কেস আছে। এগুলোর জন্য যদি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এটার ব্যাপারে সেনাবাহিনীতেই প্রথম তার তদন্তটা সেনাবাহিনীতেই হবে, যেহেতু সে সেনা আইনের আওতায়। তদন্ত হওয়ার পরে যদি কোনো প্রকার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকে, তাকে তখন সিভিল কোর্ট বা অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে তখন প্রেরণ করা হয়। আরেকটা বিষয় আসছে, যেটা হচ্ছে সেনা আইন বা আর্মি অ্যাক্ট কি দেশের সংসদে অ্যাপ্রুভড, সংবিধানে অ্যাপ্রুভড, নাকি জাস্ট একটা জেনারেল কনসেনসাস? সো ইটস এ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা অবশ্যই সংসদে অ্যাপ্রুভড এবং সাংবিধানিকভাবে অ্যাপ্রুভড। সো এটা জেনারেল কনসেনসাসের কোনো বিষয় না। পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশের সেনাবাহিনীরও এবং সেনা সদস্যদেরও আইন সেনা আইন দ্বারাই সীমাবদ্ধ। সেনা আইন দ্বারাই তার বিচার হতে হবে। সেনা আইন দিয়েই তাকে ট্রায়াল করা যাবে। তো এটার ট্রায়ালের অনেকগুলো লেভেল আছে। তা ১ম কোর্ট অফ ইনকোয়ারি হইতে পারে, কোর্ট মার্শাল হতে পারে। অনেকগুলো ফেজ বাই ফেজে এই বিচার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এই মামলাটার ক্ষেত্রে এসে যে ২ টা মামলা হয়েছে, যে ডিজিএফআই এর অফিসারদের নামে এক মামলা, র্যাবের অফিসারদের নামে এক মামলা। তো ওইখানে ব্যত্যয় হয়েছে। কোনো একটা বিশেষ পরিস্থিতি তখন দেশে ছিল। সেনাবাহিনীকে তখন আসলে অনেকটা প্রেশারাইজড করেই তাদেরকে বাধ্য করা হয়েছিল যে এই কোর্টে এই মামলা চালু করার জন্য। আদারওয়াইজ ইটস এ স্ট্রেইট ফরওয়ার্ড ইস্যু যে কোনো অপরাধ রেইজ হয়েছে, সেনাবাহিনীতেই আর্মি অ্যাক্টে এটাকে মামলা বিচার শুরু করতে হবে। তারপরে যদি মেরিট কাভার করে তাহলে অন্য কোর্টে যাবে। এটাই ছিল আসলে প্র্যাকটিস। এখন এই ক্ষেত্রে যে আর্মি অ্যাক্ট, যেটা সংবিধান অ্যাপ্রুভড এবং সংসদ অ্যাপ্রুভড, এটাকেও কিন্তু একটা বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং এটাকে একটা ঠুনকো জিনিসে পরিণত করা হয়েছে। এখন এই যে একটা করা হলো আগামী ৫, ৭, ১০, ১৫, ২০, ৫০ বছর পরে, এখন কারো যদি মনে হলো যে ওই সময় ডিজিএফআই তে কে ছিলেন, ওই সময় এনএসএ তে কে ছিলেন, র্যাবে কে ছিলেন, একটা মামলা করে দিলাম কোর্টে। সো থিংস উইল বি ভেরি ইজি, যে সেনাবাহিনী অফিসারকে যখন তখন যেকোনো কোর্টে তখন মামলা করা যাবে। যেকোনো কোর্টে তখন অভিযোগ করা যাবে। যেকোনো কোর্টে তখন তা হাজিরা করা যাবে। যেহেতু আর্মি অ্যাক্টের কোনো প্রকার অনার, রেসপেক্ট, মোস্ট ইম্পোর্টেন্টলি ইটস এ অনার, রেসপেক্টের চেয়ে হলো অব্লিগেশন। এটা সংসদে অ্যাপ্রুভড একটা জিনিস। এটাকে রাখা হয়নি। তার মানে হচ্ছে এটা ইনটেনশনাল, এটাকে লং একটা টার্ম প্ল্যানের পার্ট এবং দূরভিসন্ধিমূলক বলবো আমি এটাকে। তো ফাইনালি যেহেতু এই অফিসারদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে, এদের বিচারটা আর্মি অ্যাক্টে হওয়ার কথা ছিল। তখনকার বিশেষ পরিস্থিতিতে হয় নাই। এটা এখনো সুযোগ আছে বলে আমি মনে করি। যদিও আমি আইন বিশেষজ্ঞ না, বাট সাধারণ জ্ঞানে আমি বুঝতে পারি যে এটা এখনো সুযোগ আছে। এটাকে যেইভাবে প্রপার তরিকা, ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ এখনো আছে। তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সদয় দৃষ্টি দিবেন। যে আসলেই যেটা রুলস, আসলে যেটা রেগুলেশনস, আর্মি অ্যাক্ট ওভার দ্য ইয়ার্স এটা হয়ে আসছে। কনস্টিটিউশন একটা বাইন্ডিংস আছে, একটা পার্লামেন্ট বাইন্ডিংস আছে। সো এটাকে রেসপেক্ট করা হবে, এটাকে অনার করা হবে। আমি আবারও বলি, যারা অপরাধী, যারা আসলে যদি কেউ গুম খুনের সাথে জড়িত থাকে, এটা অবশ্যই বিচার হওয়া উচিত। বাট নট লাইক দ্যাট, যে গণহারে যত অফিসার চাকরি করেছে সবাইকে মামলার আওতায় এনে একটা বাহিনীকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা পরিকল্পনার পার্ট হিসেবে কিছু একটা করা, এটার বিপক্ষে আমি।